আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আজকের ক্লাসে আমরা সমাধান করব এসএসসি হিসাব বিজ্ঞান অর্থাৎ নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ৪৫ পৃষ্ঠা চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে বোর্ড বইয়ের ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর করব আজকে। সো চলো আমরা সরাসরি অঙ্কে যাই। তার আগে ছোট্ট একটা কাজ করো প্লিজ। প্রথমে একটু বলে দেই যে চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, এখন একটু কষ্ট করে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো। আমাকে এই পরিশ্রমের ফল প্রতিদান স্বরূপ কি দিতে চাও? জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়তো ভিডিওটা ৫ জন বন্ধু ১০ জন বন্ধুর কাছে একটু শেয়ার করে দিবা, যাতে করে সাবস্ক্রাইবারের সংখ্যা আর একটু বেশি হয় এবং আমি ক্লাসগুলো নিয়মিত তৈরি করতে পারি। তো চলো আমরা সমাধান করি। প্রথমে ক নাম্বার বলেছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তো আমি এই পুরো এন্ট্রিটা পড়ার আগে আমি একটু বলে নেই যে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনগুলো কয়টা হয়ে থাকে। সচরাচর আমরা ৩টা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ধরতে পারি। এখানে আসলে টাকার পরিমাণটা একটু কম থাকে, তবে তার ফলটা অনেক দিন পাওয়া যায়। মানে এর আগে যেমন আমরা শিখেছিলাম যে টাকার পরিমাণ কম থাকে, সুবিধা কম সময় পাওয়া যায়। মুনাফা জাতীয় টাকার পরিমাণ বেশি থাকে, সুবিধা বেশি সময় পাওয়া যায়। মূলধন জাতীয় কিন্তু টাকার পরিমাণ কম, ফলাফলটা অনেক বেশি সময় পাওয়া যায়। এটা কি হতে পারে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো এইখানে ৩টা লেনদেন আমরা সচরাচর পেয়ে থাকি। একটা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে যে খরচটা হয়। দেখো এখানে একটা প্রতিষ্ঠান এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে কিন্তু তেমন বেশি আহামরি কোনো খরচ হয় না। ছোটোখাটো একটা প্রতিষ্ঠান যদি তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে চাও, তো যে পরিমাণ খরচ হবে সেটা কিন্তু তুমি ৫ বছর ১০ বছর সময় ব্যবহার করতে পারবা। খেয়াল করে দেখো, যদি একটা প্রতিষ্ঠান ১০,০০০ টাকা খরচ হয় এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে, তাহলে ওই প্রতিষ্ঠানের ফলাফল তুমি কতদিন পেতে পারো? ১০ বছর, ২০ বছর, ৫০ বছর পেতে পারো। আবার তুমি আজকে টিভিতে বিজ্ঞাপন দিলা, লিফলেটে বিজ্ঞাপন দিলা, আজকে বিজ্ঞাপন দেওয়ার পরে তুমি এখান থেকে ৫ বছর পর্যন্ত ১০ বছর পর্যন্ত এই নামটা মানুষের মনে থাকবে, সুবিধাটা পাবা। সো এককালীন ব্যাপক বিজ্ঞাপন প্রদান করলে সেটাও কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয়। তুমি অনেক কম খরচে একটা পণ্য আবিষ্কার করতে পারো, গবেষণা করতে পারো যে সেই পণ্যটা মানুষের জন্য ক্ষতিকর কিনা ভালো কিনা। তো এই পণ্য যে আবিষ্কার বা গবেষণা করলা, এটার খরচ কম, কিন্তু এই পণ্যটা তুমি যুগের পর যুগ ব্যবহার করতে পারবা, বিক্রি করতে পারবা। সো এই হচ্ছে ৩টা লেনদেন। একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর, আরেকটা হচ্ছে পণ্য গবেষণার ব্যয়, আরেকটা হচ্ছে বিজ্ঞাপন, এককালীন ব্যাপক বিজ্ঞাপন প্রদান। তো এগুলো হচ্ছে মূলত কি হয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরে নিতে হয়। তো দেখো আমরা এখানে কি কি আছে দেখি। এপ্রিলের ১ তারিখ ছিল ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় ২৫,০০০ টাকা। দেখো স্থানান্তর ব্যয় কত? ২৫,০০০ টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, স্থানান্তর ব্যয় ২৫,০০০ টাকা। ব্যবসায় স্থানান্তর, আমরা এখানে শিরোনামটা একটু লিখে নিই। এটা হলো ক নাম্বার, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় প্রথমে হবে কি, ব্যবসায় স্থানান্তর। ব্যবসায় স্থানান্তর ২৫,০০০ টাকা। এখানে কিন্তু ছকটা কেমন হবে, তারিখ বিবরণ টাকা টাকা। তো এখানে তারিখের ঘরটা হচ্ছে, এখানে তারিখের ঘরটা তৈরি করে নিবা একটু কষ্ট করে। এটা হবে এপ্রিলের ১ তারিখ, এপ্রিলের ১ তারিখ। ওকে, তারপরে দেখো আর কি আছে একটু দেখি। মণিহারি দ্রব্যাদি ক্রয় ৩,০০০ টাকা, নতুন মেশিন ক্রয় ১,৬০,০০০, নতুন মেশিন ক্রয় বহন খরচ ৭,৫০০, সংস্থাপন ১৫,০০০, পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় ৩,০০০ টাকা, অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি টায়ার করা, নতুন পণ্যের গবেষণায় যে নতুন পণ্যের গবেষণা ব্যয় কত? ১৮,০০০ টাকা। সো কি লিখবো এখানে, গবেষণা ব্যয়। কত তারিখ ছিল এটা বলো? তারিখ ছিল হচ্ছে এপ্রিলের ১৫ তারিখ, এপ্রিলের ১৫ তারিখ। নতুন পণ্যের গবেষণা ব্যয়, পণ্যের গবেষণা ব্যয় কত টাকা ছিল? ১৮,০০০ টাকা। তাহলে মোট কত হয়? ৪৩,০০০ টাকা। ওকে, এই হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। কি কি? এপ্রিলের ১ তারিখ হচ্ছে ব্যবসায় স্থানান্তর, আর ১৫ তারিখ হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়। টোটাল ১৮,০০০ এবং ২৫,০০০ যোগ করলে হয় কত? ৪৩,০০০ টাকা। এই হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। দেখো তো এটা মুছে দিচ্ছি। এবার আমরা চলে যাব খ নাম্বারে। খ নাম্বারে কি বলা আছে দেখো, মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো মূলধন জাতীয় ব্যয়টা আমরা আগে লিখি। মূলধন জাতীয় ব্যয়, দেখো মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আছে ধানমন্ডি হতে মতিঝিলি ব্যবসায় স্থানান্তর বাবদ ব্যয় ২৫,০০০, মণিহারি দ্রব্যাদি ক্রয় ৩,০০০ টাকা, নতুন মেশিন ক্রয়। সো এখানে লিখবো মেশিন ক্রয়, এটা একটা স্থায়ী সম্পদ। মেশিন ক্রয় ১,৬০,০০০ টাকা। মূলধন জাতীয় ব্যয় বলতে আমরা মূলত এই মেশিন টেশিন হাবি যাবে এগুলো ক্রয় বুঝি, স্থায়ী সম্পদ ক্রয়কে বুঝে থাকি। তো এই নতুন মেশিন ক্রয় ১,৬০,০০০ টাকা এবং নতুন মেশিনের ক্রয়ের বহন খরচ, মানে যে কোনো একটা স্থায়ী সম্পদ কিনলে তার সাথে আনুষঙ্গিক যত খরচ থাকে সব ওর সাথে যোগ করে দিতে হয়, ওগুলোও কিন্তু মূলধন জাতীয় ব্যয় হয়। সো নতুন মেশিন ক্রয় ১,৬০,০০০ টাকা,
তারপর বহন খরচ যোগ বহন খরচ নতুন মেশিন ক্রয়ের বহন খরচ ৭৫০০ টাকা। ওকে, তারপরে বহন খরচের পর নতুন মেশিন সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা। পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এটা কিন্তু নিয়মিত একটা কম্পিউটার মেরামত করা লাগতে পারে। এই যে নতুন মেশিন সংস্থাপন, তুমি কি মেশিন ডেলি সংস্থাপন করবা? মেশিন একবার কিনবা, একবারই সংস্থাপন করো, সেটা অনেক বছর পরে। বহন খরচ যেদিন মেশিন কিনবা অনেক বছর পরে, তখনই তো মানে তার বহন খরচটা করতে হবে। পুরাতন কম্পিউটার মেরামত না, তাহলে অফিসের গাড়ির জন্য টায়ার ও ব্যাটারি ক্রয়, তাহলে অফিসের জন্য কি নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়, তাহলে লিখবা কি ব্যাটারি ও টায়ার ক্রয়। তো আমরা এই মেশিনের টাকাটা আমরা একসাথে দিতে চাচ্ছি, কত? ১,৬০,০০০ আর হচ্ছে ১৫,০০০, ১,৭৫,০০০ আর ৭,৫০০, ১,৮২,৫০০, ১,৮২,৫০০ টাকা। মেশিন সম্পর্কিত একসাথে দিলাম, তারপরে দিব কি ব্যাটারি ও টায়ার ক্রয়, তো ব্যাটারি ও টায়ার ক্রয় কত টাকা ছিল? অফিসের জন্য নতুন ব্যাটারিটা ৪০,০০০ টাকা, এখানে ৪০,০০০ টাকা লিখে দিলাম। এবার দুটো একসাথে যোগ করে দাও, ২,০৫,২,২,২,২২,৫০০ টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ ২,২২,৫০০ টাকা। এবার দেখো আরেকটা কি বলেছিল, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো এখন আমরা লিখবো মুনাফা জাতীয় ব্যয়। এখানে মুনাফা জাতীয় ব্যয়, দেখো এখানে মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে? ধানমন্ডি হতে মতিঝিলে ব্যবসা স্থানান্তর ব্যয়, মণিহারি ক্রয়, কি হবে? মণিহারি ক্রয় ১,৬০,০০০ টাকা। নতুন মেশিন ক্রয় বহন খরচ, সংস্থাপন, কম্পিউটার মেরামত। পুরাতন কম্পিউটার কিন্তু ডেইলি মেরামত করা লাগতে পারে, প্রতিনিয়ত কম্পিউটার সমস্যা হতে পারে, সো এটা মুনাফা জাতীয় ব্যয় ধরা যায়। সো কি কম্পিউটার মেরামত, সেখানে লিখবো কি শুধু মেরামত। পুরাতন কম্পিউটার মেরামত ৩,০০০ টাকা। ৩,০০০ টাকা অফিসের গাড়ি, এটা না, নতুন পণ্য গবেষণা এগুলোও না, তাহলে ১,৬৩,০০০ টাকা। দেখো আমরা দুটো ব্যয় পেয়ে গেছি, একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় ২,২২,৫০০ আর মুনাফা জাতীয় ব্যয় ১,৬৩,০০০ টাকা। এ হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। এখন গ নাম্বার দেখি। ৪ তারিখে কৃত মেশিন ১,৯৫,০০০ টাকা বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। চলো আমরা এই কাজটা করে ফেলি এখন। ওকে, প্রথম কথা হচ্ছে মেশিনটি কত টাকা বিক্রি করেছে? ১,৯৫,০০০ টাকা। এই ১,৯৫,০০০ টাকা পুরোটাই মূলধন জাতীয় প্রাপ্তি। ১,৯৫,০০০ টাকা পুরোটাই মূলধন জাতীয় প্রাপ্তি। কেন? কারণ হচ্ছে ১,০০,০০০ টাকা, এটা কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তর, অনেকে কিন্তু ভুল করবা। এটা হচ্ছে গ নং প্রশ্নের উত্তর, গ। এর আগে ছিল খ, তার আগে ছিল ক। ওকে, তো দেখো মূলধন জাতীয় তাহলে প্রাপ্তি কোনো স্থায়ী আমি বলেছি না মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা হয়? ৩টা হয়। মানে যদি ঋণ গ্রহণ করে মালিক মূলধন দিলে, আর হচ্ছে তোমার এই কোনো স্থায়ী সম্পদ বিক্রি করলে। তো এখানে স্থায়ী সম্পদ বিক্রি করে ১,৯৫,০০০ টাকা পাওয়া গেছে, পুরোটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি হবে। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কি বিক্রি করছে? মেশিন বিক্রয় ১,৯৫,০০০ টাকা। ব্যাস, শেষ, একটাই ছিল। তারপর বলছে কি মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় আয়ের পরিমাণ। তাহলে আমরা মূলধন জাতীয় আয় বের করবো এখন। মূলধন জাতীয় আয়। তো মূলধন জাতীয় আয়ের মধ্যে প্রথমে আমরা স্থায়ী সম্পদ বিক্রি করছিল কোনটা, সেটা আমরা দেখে নিব, যে মেশিন বিক্রয়। ঠিক আছে, তো ১,৯৫,০০০ থাক ওইখানে। এবার আমরা ব্যয়ের পরিমাণটা নির্ণয় করি, মানে মূলধন জাতীয় ব্যয়টা কত ছিল, মানে মেশিনের প্রকৃত দামটা কত ছিল। তো মেশিনের প্রকৃত দাম কিভাবে বের করব? প্রথমে মেশিন ক্রয় লিখব। মেশিন ক্রয় কত টাকা ছিল? ১,৬০,০০০ টাকা। তারপরে যোগ বহন খরচ ছিল ৭,৫০০ টাকা। তারপরে সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা। আর কিছু নাই, তাহলে এই তিনটে একসাথে যোগ করে দেই। ১,৬০,০০০ আর ১৫ ৭৫,০০০, দেন ৭,৫০০, ৭৫ আর ৭ ৮২,৫০০ টাকা। ১,৮২,৫০০ টাকা। ১,৮২,৫০০ টাকা। আর মেশিন বিক্রয় করেছিল কত টাকায়? খেয়াল করো, এটা আমরা হচ্ছে তোমার মূলধন জাতীয় আয় বের করতেছি। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমে মেশিনের সম্পর্কিত মোট মূল্য, মেশিনের মোট মূল্য যেটা, সেটা নির্ণয় করেছি। মেশিনের মোট মূল্য বের করে ফেললাম। এখন কি করব? বিক্রয় মূল্য কত টাকা ছিল বলো? ১,৯৫,০০০ টাকা ছিল। এটা ডাবল দাগ দাও, এটা ডাবল দাও। ১,৯৫,০০০ টাকা দিয়ে বিক্রি করেছিল। এখন তুমি যেটা বের করবা, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলো? স্থায়ী সম্পদ বিক্রয়ের জন্য এখানে বলছিল মূলধন জাতীয় আয়, তাহলে এখানে লিখবো কি মূলধন জাতীয় আয়।
মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় এখানে তুমি ডাবল দাগগুলো মুছে দাও, দিয়ে এখানে লিখলেই হবে 1,95,000 আর এখান থেকে 82,500 বাদ দাও। 82,500 বাদ দাও। বিক্রি করেছে কত? 1,95,000 বাদ দাও 82,500, তাহলে কত হয় টোটাল? আমরা এটা ক্যালকুলেটরে হিসাব করে ফেলি। 1,95,000 মাইনাস 1,82,500, তাহলে 12,500 টাকা হয়। 12,500 টাকা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত আয় হয়েছে। তো এটাকে আমরা বলবো মূলধন জাতীয় আয়। তো কোনো সম্পদ ক্রয় করার পরে সেটা যে দামে বিক্রি করতেছো, যদি সেটা বেশি বিক্রি করো তাহলে সেটা আয় হবে, যদি কম বিক্রি করো সেটা কি? ব্যয় হবে। কিভাবে? মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় আয় নির্ণয় করার সময় এটা করতে হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি পুরো ক্লাসটা তোমার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দাও, আর ভিডিওতে লাইক দিয়ে তুমি তোমার মতামতটা জানাতে পারো। পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করবো সেটাও জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।